চম্পার মা, আমাদের তো কিছু একটা করতে হবে, না হলে সংসার চালাবো কিভাবে? কি করবে ভাবছো? এমন করে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। এরপর মেয়ের লেখাপড়া খরচ। দেখি ভাইয়ের কাছে গিয়ে কিছু টাকা ধার দেয় নাকি। যদি ধার দেয় তবে সেই টাকা দিয়ে একটি গাভী কিনবো, তাহলে দুধ বিক্রি করে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। কথাটা মন্দ বলনি, তবে তাড়াতাড়ি ঘুমাও, কাল সকাল হলে যেও ভাইয়ের কাছে। চম্পার মা, আমি ভাইদার বাড়িতে যাচ্ছি, তুমি রান্নাটা সেরে নাও, মেয়েটা না খেয়ে আছে। ঠিক আছে, যাও, গিয়ে দেখো ওনারা কি বলে। তোমাদের বাড়িতে মনে হয় মাংস রান্না হয়েছে, খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আরে না, মনে হয় পাশের বাড়ি থেকে মাংসের সুগন্ধ আসছে। তা তুই আমাদের বাড়িতে কেন? আমাদের খুব অভাব যাচ্ছে, হাতে কোনো টাকা নাই, এদিকে আমার সব জমি তুমি নিয়ে নিয়েছো, কেমন করে যে সংসার চালাবো? তোর জমি তো আমি ইচ্ছে করে নিইনি, বাবা আমার নামে লিখে দিয়ে গেছে, এই জন্যই আমি নিয়েছি। ভাই বাড়িতে বউ বাচ্চা না খেয়ে আছে, দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমাকে অল্প কিছু জমি দাও যাতে চাষ করে আমি আমার সংসার চালাতে পারি। তোকে দেওয়ার মতো আমার কাছে কোনো জমি জমা নেই, তুই এখন যা তো, আমার বাড়িতে অনেক কাজ আছে। তাহলে আমাকে কিছু টাকা ধার দাও, অন্তত 2 মাস পরে দিয়ে দিব। আসলে ভাবছি আমি একটা গাভী কিনবো, যাতে দুধ বিক্রি করে কোনো রকম সংসারটা চালাতে পারি। তোমার জন্য টাকা নিয়ে বসে আছি? আমার একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ নষ্ট করে তোমাদের কি সবকিছু দিয়ে দিতে বলছো? ভাবি, আমি তো টাকা ধার নিতে চাইছিলাম। তোমার টাকা সুদ দেওয়ার যে কত মুরত সেটা আমার ভালো করে জানা আছে। তুমি এখন এখান থেকে চলে যাও। উপরওয়ালা, তুমি কি একটা ব্যবস্থা করো, কেমন করে যে সংসার চালাবো আমি? বাবার জমি তো সব ভাইয়ে জোর করে দখল করে নিয়েছে, আমার যে বিটে বাড়ি ছাড়া কিছুই নেই। কখন থেকে মেয়েটা না খেয়ে বসে আছে, বলছে তোমার সাথে আজ ভাত খাবে। এত সময় কি করছিলে? তোমার ভাই কি টাকা দিয়েছে? না চম্পার মা, টাকা দেয়নি, বরং ভাই আর ভাবি অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছে। বাবা, তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য বসে আছি। চলো বাবা, গিয়ে আমরা একসাথে ভাত খাবো। চলো চম্পার মা, ঘরে চলো, ভাত দাও তাড়াতাড়ি, খিদে যে পেটটা চৌ চৌ করছে। কি হলো, আমাদের দুজনকে যে দিয়েছো, তুমি খাবে না নাকি? আসলে আমার খিদে নেই, তোমরা খাও, এখন পেটটা কেমন ব্যথা ব্যথা করছে, আমি পানি খেয়ে নিব। মিথ্যা বলছো কেন? সারাদিন না খেলে পেট ব্যথা করবে না? আসো, যেটুকু আছে সেইটুকুই আমরা ভাগাভাগি করে খাবো। তোমার তো কোনো কাজ নেই। আমি মিনা চাচিদের বাড়িতে কাজ ঠিক করেছি, উনি একা মানুষ, সব কাজ করতে পারে না, তাই আমাকে বলছিল। তুমি একা কেন যাবে মা? আমিও যাব তোমার সঙ্গে কাজে, তোমাকে সাহায্য করতে। তোকে যেতে হবে না, বাড়িটা দেখিস, আমি আমাদের বাড়ির সামনে কিছু মরিচের বীজ ছড়িয়েছিলাম, সেখানে ছোট ছোট চারাও হয়েছে। তুই আর তোর বাবা দুজনে মিলে মরিচের চারপাশ ঘিরে দিস। ঠিক আছে চম্পার মা, তুমি যাও, আমরা দুজনে মিলে মরিচ ক্ষেত চারপাশ ঘিরে দিব। চাচি, আজকে প্রথম দিন, আসতে অল্প দেরি হয়ে গেছে, কাল থেকে সকাল সকাল আসবো। তা বলুন আজকে কি করতে হবে আমাকে? আসলে মা, ছেলেরা সব শহরে থাকে, বাড়িতে এত কাজ আমি একা একা করতে পারছি না, শরীরটাও এত ভালো না। তুমি গরুকে খেতে দেওয়া শুরু করে বাড়ির সব কাজ করবে। ঠিক আছে চাচি, আমি তাহলে আমার কাজ শুরু করি, এমনিতেও আজ দেরি করে এসেছি। তবে তাই করো, কাজ পরিষ্কার করে করবে। এখন যাও। চাচি, আমার কাজ করা শেষ, আমাকে যদি প্রথম মাসের মাইনেটা দিতেন
আমার বাড়িতে চাল ফুরিয়েছে। ঠিক আছে, তোমার কাজ পরিষ্কার আছে, সময় মতো চলে এসো প্রতিদিন। আপনি আমায় অনেক বড় উপকার করলেন চাচি। বাড়িতে আর কাউকে না খেয়ে থাকতে হবে না। আজ আমি আসি। মা, তুমি চলে এসেছো? আমাদের মরিচ গাছ গেরা শেষ, আর আমি বাড়ির সব কাজ করে ফেলেছি। তোমাকে এখন আর কাজ করতে হবে না। ভালো করেছিস মা। এই দেখো, আমি চাচির কাছ থেকে 1 মাসের মাইনে নিয়ে এসেছি। এই টাকা নিয়ে তুমি বাজার করবে। এই টাকা দিয়ে আমাদের বেশ কয়েকদিন চলেও যাবে। তুমি মন্দ বলনি শম্পার মা। ঠিক আছে, আমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবো। মারিনা, তোকে কাল থেকে কাজ করতে আসতে হবে না। কেন চাচি? আমি কি কোনো কাজে ভুল করেছি? দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন না। এরপর থেকে আরো ভালো করে কাজ করব। কোনো কাজে আর ভুল হবে না। আরে তুই এমন করে বলছিস কেন? মনে হচ্ছে খুব ভয় পেয়েছিস। আসলে চাচি, এই কাজের উপরই আমার সংসার চলে। দয়া করে আমাকে কাজে আসতে নিষেধ করবেন না। তোর সব কাজ অনেক ভালো মা, কিন্তু শহর থেকে খবর এসেছে আমার ছেলে আর ছেলের বউ খুব অসুস্থ, তাই সেখানে যেতে হবে। এই জন্য গরু ছাগল সব বিক্রি করে দিয়েছি। তবে আমি যখন বাড়িতে আসব তখন তোকে ঠিক বলবো বাড়িতে কাজ করার জন্য। কি হয়েছে শম্পার মা? মনে হচ্ছে তোমার মন খারাপ। আসলে মিনা চাচি শহরে চলে গেছে। ওনার বাড়িতে তো কাজ করে সংসারটা চলতো। এখন এই সংসারটা চালাবো কিভাবে? তুমি চিন্তা করছো কেন মা? আমাদের মরিচ গাছে তো অনেক মরিচ হয়েছে, আর এখন মরিচের অনেক দাম। তাই আমরা মরিচ বিক্রি করে দুবেলা ঠিক খেতে পারবো। আরে, ওদের বাড়ির সামনে তো দেখি অনেক মরিচ গাছ লাগিয়েছে। মরিচও ধরছে অনেক। এখন তো মরিচের ভালো দাম। বিক্রি করলে তো অনেক টাকা পাবে। কিছু একটা করতে হবে। তোমার ভাইয়ে তো মরিচ গাছ লাগিয়েছে। গাছে মরিচও হয়েছে অনেক। এখন তো মরিচের অনেক দাম। তুমি ঠিকই বলেছো, আমিও দেখেছি মরিচ গাছে অনেক মরিচ হয়েছে, আর সেই মরিচ বিক্রি করলে তো অনেক টাকা হবে। কিছু একটা করতে হবে আমাদেরকে। আমি যদি সেই মরিচগুলি বিক্রি করতে পারি তাহলে তো আমাদের বহুত টাকাও হবে। চলো আজ রাতে আমরা গিয়ে সব মরিচ গাছ তুলে ফেলি, আর সঙ্গে মরিচগুলাও তুলে নিয়ে আসি। সেই রাতে ওরা দুজনে গিয়ে মরিচ গাছের সব মরিচ তুলে ফেললো, সঙ্গে গাছগুলোও তুলে ফেললো। দেখে যাও কি সর্বনাশ হয়েছে। আরে আমাদের এত বড় সর্বনাশ কে করলো? মরিচ গাছ সব কে তুলে ফেললো? একটা মরিচও তো নেই। ভেবেছিলাম মরিচ বিক্রি করে সংসারটা ভালোভাবে চালাবো। এখন আমি কি করব? কি আর করব? এগুলা সব আমাদের ভাগ্যে লেখা ছিল। এখন আর কি করব? এখন আমাকে জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হবে, নইলে যে পেটে ভাত দিতে পারবো না। জঙ্গলে যাবে? জঙ্গল তো খুব ভয়ঙ্কর, সেখানে নাকি কেউ যায় না। তুমি কি করে যাবে? কি আর করব? যেতে তো হবেই, না হলে সংসার চালাবো কিভাবে? এই জায়গাটা মনে হচ্ছে বেশ নিরাপদ। আমি বরং এখানেই কাট কাটি। আরে, এখানে কান্না করছে কে? মনে হচ্ছে আওয়াজটা ওদিক দিয়ে আসছে। আরে, ওই তো একটা পুরাতন কলস দেখা যাচ্ছে। মনে হচ্ছে এই কলসের ভিতর থেকে কান্নার আওয়াজটা আসছে। কে তুমি? এমন করে কান্না করছো কেন? মনে হচ্ছে কলসের ভিতরে আছো তুমি। আমি এক অভাগী। আমি এই কলসের ভিতরে বহু বছর ধরে আছি। আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে মুক্ত করো এখান থেকে। কিন্তু তোমাকে আমি কি করে মুক্ত করব? দেখা যাচ্ছে তো একটা অদ্ভুত কলস।
আমার খুব ভয় করছে, আমি কি করে মুক্ত করব তোমাকে? তুমি ভয় পেও না, তুমি অল্প গিয়ে দেখো একটি গুহা আছে, গুহার ভিতরে পানি আছে, সেই পানি যদি তুমি এনে আমাকে ঢালতে পারো আমার উপর, তবে আমি মুক্ত হব। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি অপেক্ষা করো। এটা তো বড় অদ্ভুত গুহা, এখানে তো দেখি সোনা দানা ভরা। যাই, আমি পানিটা নিয়ে জলদি এখান থেকে চলে যাই। এ কি, তুমি চলে এসেছো? আসলে তোমার মনে কোনো লোভ নেই। তুমি যা কঙ্কাল দেখে ভয় পেয়েছো, ওরা সব লোভী। তোমার লোভ নেই, তাই তুমি পানি আনতে পেরেছো। এখন এই পানিটা কলসের উপরে ঢেলে দাও। দয়া করে আমাকে মেরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি ভয় পেও না, তোমাকে আমি কিচ্ছু করব না। তুমি যে গুহার ভিতরে গিয়ে সোনার দানা দেখেছো আর কঙ্কাল দেখেছো, সেই কঙ্কালগুলো মানুষে আমাকে মুক্ত করে এসে গিয়ে লোভ করে, লোভ করার ফলে তাদের মৃত্যু হয়। তুমি আমাকে মুক্ত করেছো, তাই তোমাকে আমি কিছু উপহার দেব। এই নাও, তোমাকে কিছু সোনার দানা দিলাম, এটা তোমার উপকারে আসবে। তুমি লোভ করনি, তাই তোমাকে দিয়েছি। মিরাজকে দেওয়া সোনার গয়নাগাটি নিয়ে বাড়ির দিকে রওনা হলো। আর পরের দিন বাজারে গিয়ে সেগুলা বিক্রি করে অনেক টাকা পেল। সেগুলি দিয়ে তারা অনেক খুশিতে দিন কাটতে লাগলো। আর মিরাজ একটা বাড়িও করে নিল। এদিকে মিরাজের বড় ভাই সব জানতে পারলো, আর সেও মনে মনে ঠিক করলো যে সেও জঙ্গলে কাঠ কাটতে যাবে। ওই তো, সেই কলসটা পেয়ে গেছি, সেই কলসটা তো আমার দরকার। আচ্ছা কলস, তাহলে আমরা সেই সোনাদানা থাকা গুহার ভিতরে যাচ্ছি। সঙ্গে সঙ্গে তারা দুজন আনন্দে সেই গুহাত প্রবেশ করলো। গুহাতে প্রবেশ করে সোনাদানা দেখে তাদের লোভ হলো। লোভ হওয়ার ফলে তাদের মৃত্যু হলো। এই গল্প থেকে একটা শিক্ষাই পেলাম যে লোভ করা মহাপাপ, আর লোভের ফলে মৃত্যু হতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।